পাগল, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ সে যদি আইনগতভাবে অক্ষম হয় তাহলে তো হচ্ছে সে উম ওই অপারগতা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত মামলা দায়ের করতে পারবে না। ঠিক আছে, আইনগত অপারগতা বা বৈধ অপারগতা বা অক্ষমতা হচ্ছে তিনটি, সেটা হচ্ছে নাবালক, মাইনর, উন্মাদ, ইনসেন্স এবং জড়বুদ্ধি, ইডিয়েট। এই তিনটা হচ্ছে আইনগত অপারগতা বা বৈধ অপারগতা তিনটি, সেটা হচ্ছে নাবালক, মাইনর, উন্মাদ, ইনসেন্স, ইডিয়েট হচ্ছে জড়বুদ্ধি, ইডিয়েট। এই তিনটা কারণ হচ্ছে আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসাবিলিটি। লিগ্যাল ডিসাবিলিটি এই হলো তিনটা বিষয়। এই তিনটা বিষয় যদি কোনো একজন ব্যক্তি মামলা করার অধিকারী, বাট সে হচ্ছে আইনগতভাবে অপারগ হলে তার এই অক্ষমতা যতক্ষণ পর্যন্ত উত্তীর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে মামলা দায়ের করতে পারবে না। আর আইনগত অপারগতা মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর এটা হচ্ছে 6 ধারা মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আইনগত অপারগতা মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য। বিষয়টা মনে রাখবেন যে আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসাবিলিটি মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য। কেন প্রযোজ্য সেটা হচ্ছে 9 ধারায় এসে আমি বলবো। আর 6 ধারায় হচ্ছে আপিল, রিভিউ, রিভিশনের আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর বাধা সৃষ্টি হবে কোথায়? মামলা দায়েরে এবং হচ্ছে তার ডিগ্রি পেতে। ঠিক আছে, কিন্তু আপিল, রিভিউ, রিভিশন এগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না, বাধা সৃষ্টি হবে না। যেমন কোন নাবালক ব্যক্তি যদি 15 বছর বয়সে তার সম্পত্তি থেকে দখলচ্যুত হয় এবং 18 বছর বয়সে প্রাপ্তবয়স্ক বা সাবালক হলে সেক্ষেত্রে 3 বছর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির মামলার তামাদি স্থগিত থাকবে, কারণ হচ্ছে সে নাবালক। একজন ব্যক্তি 15 বছর বয়সে সম্পত্তি থেকে দখলচ্যুত হয়েছে, ঠিক আছে, কিন্তু সে একজন নাবালক, তাহলে 18 বছর না হওয়া পর্যন্ত তো সে মামলা করতে পারবে না। যখন 18 বছর হয়ে সে প্রাপ্তবয়স্ক হবে তখন সে মামলা দায়ের করতে পারবে। এছাড়া হচ্ছে ক, নাবালক থাকা অবস্থায় একটা মামলা করার অধিকারী হয়, কিন্তু নাবালক থাকা অবস্থায় সেই ব্যক্তি আবার উন্মাদ হয়ে যায়। ঠিক আছে, একজন ব্যক্তি একদিকে নাবালক আছে এবং নাবালক থাকা অবস্থাতেই ওই ব্যক্তি উন্মাদ হয়ে গেল। ঠিক আছে, এখন ওই ককে শুধু নাবালকত্ব বা শুধু হচ্ছে উন্মাদ অবসান হলে হবে না, তার দুইটা অপারগতায় অবসান হতে হবে। ঠিক আছে, দুইটা অপারগতায় অবসান হলে তখন সে মামলা করতে পারবে। দেখা গেল যে ক নামক ব্যক্তিটি নাবালক থাকা অবস্থায় উন্মাদ হয়ে গেল, এখন সে সাবালক হলেও মামলা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে উন্মাদ থাকবে। অসুস্থতা থেকে যতক্ষণ মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে মামলা করতে পারবে না। অর্থাৎ দুইটা যদি এই তিনটাই যদি তার মধ্যে থাকে, এই তিনটা অপারগতাই তার হচ্ছে অবসান হতে হবে, তারপরে হচ্ছে মামলা করতে পারবে। আর 6 ধারার মেয়াদকাল হচ্ছে বৈধ অপারগতা অবসানের দিন। ঠিক আছে, বৈধ অপারগতা যেদিন অপসারণ হবে তা আমাদের মেয়াদ থেকে সেদিনটা বাদ যাবে। মনে করেন যে একজন ব্যক্তির 18 বছর, আজকেই 18 বছর পূর্ণ হলো, এখন আজকের দিনটা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে, আজকেই উম্মাদ থেকে সুস্থ হয়েছে, আজকের দিনটা বাদ যাবে, গণনার দিন এইটা। এরপর হচ্ছে 7 ধারা। 7 হচ্ছে কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। ঠিক আছে, এতক্ষণ আমরা 6 ধারায় দেখেছি কি যে একজন বাদী যদি অপারগ হয়, এই আইনগতভাবে অপারগ হয়, একজন বাদীর কথা দেখেছি এতক্ষণ। এখন 7 ধারায় বলছে যে বাদী তো একাধিকও থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে সেটা বলছে 7 ধারায়। 6 ধারা বলছে একজন বাদী যদি অসুস্থ, নাবালক হয়, জড়বুদ্ধি সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা 6 ধারায় দেখেছি। আর 7 ধারায় হচ্ছে বাদী যখন একাধিক হবে, ঠিক আছে, তখন যদি অপারগ হয় তখন কি হবে সেটার কথা বলা আছে 7 ধারায়। কোনো মামলা দায়ের এবং ডিগ্রি জারির জন্য যদি দরখাস্ত দাখিল যৌথভাবে অধিকারী ব্যক্তির মধ্যে হয়ে থাকে, মানে যৌথভাবে বলতে একটা মামলা করার অধিকারী যৌথভাবে একটা কোনো কিছুতে যৌথ অধিকারী ব্যক্তি যখন থাকবে, মনে করেন যে 5 জন মামলা করার অধিকারী, অর্থাৎ 5 জন মিলে একটা বিজনেস শুরু করেছে। ঠিক আছে, এখন ওই 5 জনই তো মামলা করার অধিকারী ব্যক্তি, বাদী হিসাবে মামলা করতে পারে। এখন এই 5 জনের মধ্যে যদি একজন অপারগ হয়, ঠিক আছে, 5 জনের মধ্যে যদি একজন অপারগ হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে
যদি হচ্ছে ওই একজনকে বাদ দিয়ে অন্যরা দায়িত্ব সম্পাদনের যোগ্য থাকে, ঠিক আছে, দায়িত্ব সম্পাদন করার যোগ্য থাকে ওই একজনকে বাদ দিয়ে, তাহলে তারা হচ্ছে সেক্ষেত্রে তামাদি মেয়াদটা আর উত্তীর্ণ হবে না। ওই মানে তারা হচ্ছে কার্যটা সম্পূর্ণ করতে পারবে। কিন্তু যদি ওই দায়িত্ব সম্পূর্ণ করার যোগ্য না থাকে, ওই ব্যক্তিকে ছাড়া যদি মানে কোনো কাজই করা যায় না, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে ওই ব্যক্তির মানে অপারগতা অবসান হতে হবে, তারপরেই সে কাজটা করতে পারবে। যেমন মনে করেন 4 জন মিলে একটা যৌথ ব্যবসা শুরু করলো এবং 4 জনের মধ্যে একজন বৈধভাবে অক্ষম হলো, ঠিক আছে, সেক্ষেত্রে যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে যে বাকি 3 জনের সম্মতিতে কাজ করা যাবে, তাহলে তামাদি চলবে, তখন না তামাদির মেয়াদ স্থগিত থাকবে না। ঠিক আছে। কিন্তু আর যদি উল্লেখ থাকে যে 4 জনের সম্মতিই প্রয়োজন, 4 জনের সম্মতি ছাড়া হবে না, তখন ওই ব্যক্তিকে মানে অপারগতা অবসান হতে হবে, তারপরেই হচ্ছে কার্যক্রমটা চালাইতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে মামলা তামাদি মেয়াদ স্থগিত থাকবে। এটাই হচ্ছে 7 ধারার বিষয়বস্তু। ধারা 8 হচ্ছে বিশেষ ব্যতিক্রম। বিশেষ ব্যতিক্রম হচ্ছে 8 ধারা। এখানে হচ্ছে তামাদি মেয়াদের বিশেষ ব্যতিক্রমটা বলছে তামাদি মেয়াদের 6 এবং 7 ধারা, ঠিক আছে, 6 এবং 7 ধারার কোনো কিছুই অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অগ্রক্রয় হচ্ছে কেউ যদি তার প্রপার্টি বিক্রি করে আর ওই প্রপার্টি যদি অগ্রক্রয়ের কোনো অধিকারী থেকে থাকে, অর্থাৎ একজন ব্যক্তি যখন তার সম্পত্তি বিক্রি করে, তার রিলেটিভ যারা, তারা হচ্ছে অগ্রক্রয়ের অধিকারী। হ্যাঁ, বা হচ্ছে একজন ব্যক্তির একটা জায়গা বা জমি, তার পাশের যে জায়গাটা থাকবে, পাশের যে জমিটা থাকবে, ওই ব্যক্তি হচ্ছে অগ্রক্রয়ের অধিকারী, ঠিক আছে। এখন দেখা গেল যে 6 এবং 7 ধারায় কি দেখতে পাচ্ছি? 6 ধারায় হচ্ছে একজন ব্যক্তি হয় নাবালক, না হয় উন্মাদ, না হয় জড়বুদ্ধির কারণে তার তামাদি মেয়াদ স্থগিত থাকছে। 7 ধারায়ও ওই একাধিক বাদীর মধ্যে একজন বা একাধিক জন অপারগতার কারণে স্থগিত থাকছে তামাদি মেয়াদ। কিন্তু অগ্রক্রয়ের ক্ষেত্রে এই 6 এবং 7 ধারা বাধা হবে না। কারণ একজন আমার জায়গা আমি বিক্রি করব, এখন আমার টাকার প্রয়োজন, এখন কে কবে সুস্থ হবে, কে কবে সাবালক হবে, ততদিন তো আমি বসে থাকতে পারি না। এই কারণে অগ্রক্রয়ের ক্ষেত্রে বাধা হবে না। 6 এবং 7 ধারা অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য অন্য অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং অন্য মোকদ্দমায় বৈধ অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত তামাদির সময়ের অতিরিক্ত 3 বছর সময় পাবে, ঠিক আছে। অন্য মামলার ক্ষেত্রে, মানে অগ্রক্রয়ের ক্ষেত্রে তো প্রযোজ্য হচ্ছে না, তাছাড়া অন্য মামলার ক্ষেত্রে বৈধ অক্ষমতা, যেটা বৈধ অক্ষমতা কি? নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি, এগুলো হচ্ছে বৈধ অক্ষমতা। এখন ওই অন্যান্য মামলার ক্ষেত্রে এই 3টি কারণ যদি থেকে থাকে অক্ষমতা, তাহলে তামাদের নির্দিষ্ট সময়ের অতিরিক্ত 3 বছর সময় পাবে। এটা হচ্ছে যে মামলার তামাদিকাল 3 বছরের বেশি, ঠিক আছে। একটা মামলার তামাদিকাল যদি 3 বছরের বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে বৈধ অপারগতা অবসান হওয়ার পর যে সময় বরাদ্দ আছে সেই সময় পাবে, ঠিক আছে। মানে একটা মামলার তামাদি মেয়াদ 3 বছরের চেয়ে বেশি, এখন বৈধ অক্ষমতা অবসান বা বিলুপ্ত হওয়ার পর যে সময়টা বরাদ্দ থাকবে ওই সময়টা পাওয়া যাবে। আর যে মামলার তামাদিকাল হচ্ছে 3 বছরের চেয়ে কম, 3 বছরের চেয়ে কম, সেই মামলার হচ্ছে বৈধ অপারগতা অবসানের পর অতিরিক্ত 3 বছর সময় পাবে। মানে কোনো কথাই নাই, 3 বছর সময় পাবে। যেখানে 3 বছরের কম, সেখানে বৈধ অপারগতা অবসান যে কালেই হোক না কেন, তারপর থেকে 3 বছর সময় পাবে। আর যদি তামাদিকাল 3 বছরের বেশি থাকে কোনো মামলার, সেক্ষেত্রে হচ্ছে ওই তামাদি অপারগতা অবসানের পর যে বরাদ্দকৃত সময়, সেই সময়টা পাবে। যেমন হচ্ছে বংশগত পদ লাভের অধিকারের মামলা করতে হয় 12 বছরের মধ্যে, ঠিক আছে। এখন আমরা দেখেছি কি, যে মামলা তামাদি মেয়াদ 3 বছরের বেশি, ঠিক আছে, এটা কিন্তু বেশি, 3 বছরের বেশি। বংশগত পদ লাভের মামলা তামাদি মেয়াদ 3 বছরের বেশি, মানে হচ্ছে 12 বছর এখানে। এখন আইনগত অক্ষম ছিল একজন ব্যক্তি 11 বছর, ঠিক আছে, 11 বছর ছিল। তাহলে এখন যেহেতু এখানে 12 বছর তামাদি মেয়াদ,
এখন যেহেতু 11 বছর পরে সে সুস্থ হয়ে গেল বা সে সক্ষমতা অর্জন করলো, তাহলে তার হাতে বাকি থাকলো 1 বছর, সেই বছরটা কিন্তু সে পাবে। আর এক্ষেত্রে আদালত আরো 2 বছর সময় বাড়িয়ে তাকে মোট 3 বছর সময় দেবে। ঠিক আছে, আদালত কিন্তু তাকে আরো 3 বছর দেয়নি, কারণ এখানে তামাদি মেয়াদ এমনিতেই বেশি। এখন যে অবশিষ্ট সময়টা আছে সেই সময়টা এবং অতিরিক্ত অতিরিক্ত 2 বছর দিয়ে হচ্ছে 3 বছর সময় পেল। আর এছাড়া হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। ঠিক আছে, দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ 6 মাস। এখন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেল এই 6 মাসের মধ্যে, দেখা গেল সে 7 বছর পর্যন্ত অসুস্থতায় ভুগেছে, কিন্তু তার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। ঠিক আছে, এখন এখানে বলা আছে যে 3 বছরের কম, যেই মামলার তামাদি মেয়াদ 3 বছরের কম, সেই মামলায় হচ্ছে অক্ষমতা অবসানের পর 3 বছর সময় পাবে। তো এখন এই মামলার তামাদি মেয়াদ 6 মাস, কিন্তু ওই ব্যক্তি অসুস্থ ছিল 7 বছর, তাহলে তো তার তামাদি মেয়াদ চেয়াদ আর নাই। এখন যেহেতু এইখানে সে অসুস্থতায় ভুগেছে, আইনগত অপারগ ছিল 3 বছরের কম জন্য, সে অবশ্যই হচ্ছে কি পাবে, মানে অপারগতা অবসানের পর যখন সে সুস্থ হলো তখন সে 3 বছর সময় পাবে। যেহেতু 3 বছরের কম, তো এই কারণে 3 বছর সময় পাবে। এই এরপর হচ্ছে ধারা 9। ধারা 9 হচ্ছে সময়ের অবিরাম চলন। সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। এটা হচ্ছে একবার যদি তামাদি গণনা শুরু হয়, তাহলে কোনো অপারগতা বা অক্ষমতা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ঠিক আছে, স্থগিত করতে পারবে না, মামলা বাধা প্রদান করতে পারবে না, এটাই বলছে 9 ধারাতে। তাহলে 9 ধারাতে কি, মামলা যদি একবার মামলা করা হয়ে যায়, ঠিক আছে, আমি যদি মূল মামলাটা করে ফেলি, হ্যাঁ মূল মামলা যেটা, তারপরে যদি আমি অসুস্থ হয়ে যাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আর আর হচ্ছে বাধা সৃষ্টি হবে না, মামলা চলমান থাকবে। ঠিক আছে, কিন্তু বাধা হবে কোথায়, ডিক্রি প্রদানের ক্ষেত্রে। কারণ ওই যে 6 ধারা পড়ানোর সময় বললাম যে 6 ধারা আইনগত অপারগতা মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে অপারগতা প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন হচ্ছে 9 ধারায় বলছে যে সময়ের অবিরাম চলন, কন্টিনিউ চলতে থাকবে। আমি মামলা করেছি, এখন মনে করেন যে আপিল, রিভিউ, রিভিশন যেগুলোই করি না কেন সেগুলো চলতে থাকবে, কিন্তু অক্ষমতা মূল মামলা এবং ডিক্রির ক্ষেত্রে বাধা হবে। তাই এখানে হচ্ছে ডিক্রি হবে না, কিন্তু ডিক্রি হবে না। তাছাড়া বাকি অবশিষ্ট যে কার্যক্রমগুলো সেগুলো চলমান থাকবে 9 ধারায়। এরপরে হচ্ছে ধারা 10, প্রকাশ্য ওসি ট্রাস্টি তার প্রতিনিধির বিরুদ্ধে মামলা, সুটস এগেইনস্ট এক্সপ্রেস ট্রাস্টি এন্ড দেয়ার রিপ্রেজেন্টেটর। এখানে হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তির উপর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে সম্পত্তি ট্রাস্ট ন্যস্ত হয়েছে বা তার বিরুদ্ধে তার আইনগত প্রতিনিধির বিরুদ্ধে মামলা করতে হলে যে কোনো সময় করা যাবে। মানে ট্রাস্ট ট্রাস্ট কিন্তু ট্রাস্ট ওসি বা ট্রাস্টি তার প্রতিনিধির বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে। মানে যার উপর ট্রাস্টকৃত সম্পত্তি পরিচালনার ভার দেওয়া হয়েছে, সে যদি ওই সম্পত্তির শর্ত বা মালিকানা আত্মসাৎ করে, ঠিক আছে, একজন ব্যক্তির উপর যদি ট্রাস্টের সম্পত্তি পরিচালনার ভার দেওয়া হয়ে থাকে, আর ওই ব্যক্তি যদি ওই সম্পত্তি আত্মসাৎ করে, ঠিক আছে, সত্ত্ব বা মালিকানা আত্মসাৎ করে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তামাদি বাধা হবে না। 10 ধারায় তামাদি বাধা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে ব্যক্তিকে ট্রাস্ট পরিচালনার ভার দেওয়া হয়, সে হচ্ছে যখনই সত্ত্ব আত্মসাৎ করবে তার বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে 10 ধারায়। আর 11 ধারা হচ্ছে বৈদেশিক চুক্তির উপর মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্টস। বিদেশি সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশের যেসব মামলা দায়ের করা হয়, সেসব মামলা তামাদি আইনের 1908 ধারা বিধান অনুসরণ করবে। তাহলে বৈদেশিক চুক্তির উপর যে মামলাগুলো করা হয়, সে ধারা সেই সেই মামলাটা
উনিশশো 1908 সালের তামাদি আইনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই অনুসরণ করবে। চুক্তিটা হোক বাংলাদেশে, না হলে যদি বাংলাদেশের বাইরে বিদেশে করা হয় সেটাও হচ্ছে এই তামাদি আইন 1908ই অনুসরণ করবে। এরপর হচ্ছে 12 ধারা 12 হচ্ছে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ যাবে। ঠিক আছে, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং। 12 ধারা এখানে বলছে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ যাবে, সেই মানে যে সময়গুলো গণনা থেকে বাদ যাবে সেই সময়গুলো কোনগুলো, সেটা হচ্ছে শুরুর দিন, অর্থাৎ মামলা করার কারণ যেদিন উদ্ভব হবে সেই দিনটা বাদ যাবে। ঠিক আছে, মামলা করার শুরুর দিন, যেদিন মামলার কারণ উদ্ভব হবে সেই দিন বাদ যাবে। শেষের দিন, রায়, ডিক্রি, আদেশ ইত্যাদি ঘোষণা যেদিন দেবে সেই দিনটা বাদ যাবে। আর নকল সংগ্রহের দিন, রায়, ডিক্রি ইত্যাদির নকল সংগ্রহের জন্য যে সময়টা ব্যয় হবে সেই সময়টা বাদ যাবে। রোয়েদাদের নকলের দিন, অর্থাৎ রোয়েদাদ বলতে সালিসের মাধ্যমে যে রায়টা হয়, সালিসের রায়কে রোয়েদাদ বলে। ঠিক আছে, এখন রোয়েদাদের দরখাস্ত নাকচ হলে রোয়েদাদের নকল সংগ্রহের দিন, মানে যে দিনটা ব্যয় হবে সেই সময়টা বাদ যাবে। তাহলে 12 ধারায় আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ যাবে সেটা হচ্ছে মামলার শুরুর দিন, শেষের দিন, নকল সংগ্রহের দিন, রোয়েদাদের নকল সংগ্রহের দিন, এই দিনগুলো বাদ যাবে। আর তামাদি গণনা শুরু হয় হচ্ছে 12 ধারায়, তামাদের মেয়াদ গণনা হয় হচ্ছে 12 থেকে 25 ধারায়। ঠিক আছে, তামাদির গণনা শুরু হয় 12 ধারায় আর তামাদির মেয়াদ গণনা হয় 12 থেকে 25 ধারায়। এরপর হচ্ছে 13 ধারা 13 বাংলাদেশ এবং কয়েকটি এলাকা থেকে বিবাদীর অনুপস্থিতিকালীন তামাদিকাল গণনা থেকে বাদ যাবে। এক্সক্লুশন অফ টাইম ডিফেন্ডার্স অ্যাবসেন্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড সার্টেন আদার টেরিটরিজ। এই 13 ধারাটা শুধু বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, 13 ধারাটা শুধুমাত্র বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, বাদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা কোনো অবস্থাতে বাদীর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। 13 ধারা প্রযোজ্য হবে বিবাদীর ক্ষেত্রে। বাদী বাংলাদেশের বাইরে অবস্থান করলে তার প্রতিনিধির মাধ্যমে মামলা দায়ের করতে পারবে। ঠিক আছে, বাদী যদি বাংলাদেশের বাইরে অবস্থান করে তাহলে তার যে অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে মামলা দায়ের করতে পারবে। আর বিবাদী বাইরে অবস্থান করলে কোনো চলমান মামলা স্থগিত রাখার জন্য এই ধারা প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ মামলা দায়েরের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা থেকে বাংলাদেশের বহির্ভূত, বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসনিক এলাকা থেকে বিবাদীর যে অনুপস্থিতিকালীন সময় সেই সময়টা বাদ দিতে হবে। এটাই হচ্ছে 13 ধারা। বিবাদীর ক্ষেত্রে 13 ধারাটা প্রযোজ্য, বাদীর ক্ষেত্রে নয়। এরপর হচ্ছে ধারা 14 হচ্ছে এখতিয়ারবিহীন আদালতের সৎ উদ্দেশ্যে দায়ের করা মামলার কার্যধারা ব্যয়িত সময় গণনা থেকে বাদ যাবে। ঠিক আছে, এখতিয়ারবিহীন আদালতের সৎ যে সৎ উদ্দেশ্যে ভুলবশত মামলা দায়ের করলে যে অতিরিক্ত সময়টা ব্যয় হবে সেটা গণনা থেকে বাদ যাবে। ভুল করে যদি এখতিয়ারবিহীন, যে আদালতের এখতিয়ার নাই ওই আদালতে মামলা দায়ের করলে ওই যে সময়টা ব্যয় হবে সেই সময়টা বাদ যাবে। এটাই হচ্ছে 14 ধারায় বলা আছে, এক্সক্লুশন অফ টাইম প্রসিডিং বোনাফাইড ইন কোর্ট উইদাউট জুরিসডিকশন। এটা হচ্ছে এখতিয়ারবিহীন বা ভুল আদালতে মামলা দায়েরের ফলে যে সময়টা নষ্ট হবে তা তামাদি থেকে বাদ দিতে হবে। আর এই ধারাটা হচ্ছে মূল মামলা এবং আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকেই বলে থাকেন যে বিলম্ব মওকুফের ধারা কোনটা, ধারা 5। ঠিক আছে, বিলম্ব মওকুফের ধারা 5। আর কোনটা 14। ঠিক আছে, 14 ধারাতেও বিলম্ব মওকুফ হয়। বিলম্ব মওকুফ হয় 14 ধারাকে অনেকে বলে থাকে মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ হয়, কিন্তু শর্ত আছে। ঠিক আছে, শর্ত ছাড়া সরাসরি বিলম্ব মওকুফ হবে না 14 ধারায়। শর্ত সহ মূল মামলার বিলম্ব মওকুফ হয় হচ্ছে 14 ধারায়। সেটা কেমন? ভুল আদালতে যদি মামলা দায়ের করা হয় এবং ভুল আদালতে মামলা দায়েরের ফলে যে সময়টা নষ্ট হয় সেই সময়টাই হচ্ছে বিলম্ব মওকুফ হবে 14 ধারায়, আদারওয়াইজ নট। ঠিক আছে, আমি মামলা করেই নাই, আমি মামলা মানে কোনো প্রসিডিউরের মধ্যেই যায় নাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে মূল মামলার কোনো বিলম্ব মওকুফ হবে না। বিলম্ব মওকুফ হবে কখন? যখন আমি ভুল আদালতে এখতিয়ারবিহীন আদালতে ভুলবশত যদি মামলা দায়ের করে থাকি, সেক্ষেত্রেই হচ্ছে মূল মামলার বিলম্ব মওকুফ হতে পারে, যে সময়টা
ব্যয় হয়েছে ওইখানে। এখানে শর্ত শর্ত হচ্ছে তিনটি। একই এখতিয়ার, একই পক্ষ, একই বিচার্য বিষয় হতে হবে, ঠিক আছে? একই এখতিয়ার, একই পক্ষ, একই বিচার্য বিষয় হতে হবে। তাহলে এখানে হচ্ছে দুটি বিষয়, বিষয়বস্তু দুটি, 14 ধারার বিষয়বস্তু দুটি, মূল মামলা এবং আপিল। মূল মামলা এবং আপিলের ক্ষেত্রে যদি এই তিনটা শর্ত পূরণ করে আসি এবং আদালতকে যদি সন্তুষ্ট করাইতে পারি, তাহলে মূল মামলা এবং আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফ হতে পারে 14 ধারায়। আসলে এটা বিলম্ব মওকুফ হবে না, মানে মামলা দায়ের করা হয়েছে কিন্তু ভুল আদালতে করা হয়েছে আর কি, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে 15 ধারায় আদালতের কার্যব্যবস্থায় স্থগিত বা নিষেধাজ্ঞা থাকলে ওই সময়কাল বাদ যাবে। এখন মামলা দায়ের বা ডিক্রি জারির দরখাস্ত বা কোনো জারির দরখাস্তে যদি নিষেধাজ্ঞা থাকে, ঠিক আছে, নিষেধাজ্ঞার আদেশ দ্বারা যদি স্থগিত করা হয়ে থাকে, তাহলে ওই নির্ধারিত তামাদের গণনার সময় থেকে নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল ততদিন পর্যন্ত বাদ যাবে। মানে একটার মানে মামলা বা ডিগ্রি জারির জন্য যদি নিষেধাজ্ঞা থাকে, স্থগিত আদেশ থাকে, সেক্ষেত্রে যে সময়টা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল ওই সময়টা হচ্ছে তামাদের মেয়াদ থেকে বাদ যাবে। এটাই হচ্ছে 15 ধারা।